জনাব মাসুদ কামাল, সরকারের কি আসলেই কিছু করার ছিল? এই যে বিএনপি জামায়াতের যে এক ধরনের উল্টো অবস্থান ছিল পুরোটা সময়, সরকারের কারণেই কি এটি শেষ পর্যন্ত আর একটা, যেটি মান্না ভাইয়ের কথায় মনে হচ্ছিল যে একটা সলিউশনের দিকে আমরা যাচ্ছি, তারপর সেখান থেকে আবার হঠাৎ করেই তাদের কাঁচা হ্যান্ডলিং এর কারণে এই জিনিসটা সমাধান হলো না? আসলে আপনারও কি সেরকম মনে হয় কিনা? আমার তাই মনে হয়। মান্না ভাই যে কথাটা বললেন, এই কথাটা থেকে আপনি কোন পয়েন্ট, উনি তো একদম ভেতরে ছিলেন, আপনি বলেন কোন পয়েন্টটাকে আপনি অস্বীকার করবেন? এই ঝামেলাটা কে পাকাইছে? গভর্নমেন্ট পাকাইছে। গভর্নমেন্ট বলতে ঐক্যমত্য কমিশন পাকাইছে। যে কথাটা বললেন যে একটা সিগনেচার হয়েছে রে ভাই, আপনি এটা পাল্টান কীভাবে? আপনি ইচ্ছে হলে আপনি পাল্টাই দিলেন, এবং পাল্টাই দিয়ে ওনারা কিন্তু আবার উড়াল দিছে। আলী সাহেব তো উড়াল দিয়ে চলে গেছে, ঘরে পাখি ঘরে ফিরে গেছে। তাহলে এখন এটা দায়িত্বটা কে নেবে? এই কমিটির চেয়ারম্যানকে ডক্টর ইউনূস। উনি মানেন আর না মানেন, উনি তো চেয়ারম্যান। উনি বলবেন আমি কিছু যাই না, যাই না বলে তো হবে না, কাজে উনি তো মেইন লোক। তো উনি জানেন না ওনার কমিটি কি করছে? উনি কেউ জিজ্ঞাসা করছেন কি হচ্ছে জিনিসটা? বিএনপি যে বলেছে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এটা তো 100% কারেক্ট। তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এবং এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা যে জিনিসটা নাকি উনি পাকাইছেন, ওনার কমিটি পাকাইছেন, এর সমাধান পলিটিক্যাল পার্টিগুলি কীভাবে করবে? এই প্রবলেম তো পলিটিক্যাল পার্টিগুলি বাড়ায় নাই। পলিটিক্যাল পার্টিগুলো ওখানে বসে সিগনেচার করলো, যদি ওইটাই হুবহু থাকে, সেটাই যদি এরা অস্বীকার করতে এখন, তাহলে আপনি ওদের বলতে পারতেন যে আপনি ওখানে সাইন করে আসছেন, কে কেন করেন না। ওরা তো বলছেন যা সাইন করলাম তা তো পাইলাম না। তো এটা তো হবে না। এখন কি হচ্ছে দেখেন, এখন কি হচ্ছে, এখন বিএনপি বলতেছে যে গণভোটই হবে না। আজকে শুনলাম তো বিএনপি কিসের গণভোট, মেজর হাফিজ তো বলে দিছে কি গণ বলতেছে, এই সমস্ত হাঙ্কি পাঙ্কির জন্য বলতেছে। এটা তো ঠিক হয় নাই। এটা কি ছেলে খেলা নাকি রে ভাই? এতগুলি পলিটিক্যাল পার্টি, আবার আপনি 30টা ধরলাম, 30টা পলিটিক্যাল পার্টি, এরাই সব না, এর বাইরেও জনগণ আছে কিন্তু। তারপরে ওনাদের নিয়ে আপনি বসছেন, বসার পর সবাই মিলে একটা জায়গায় আসছেন, আসার পর এটা মানলেও কিন্তু আমি আপত্তি করতাম যে না, আমি এটা মানি না, কারণ আমি পাবলিক, আমি বলতেই পারি, তাই না? কিন্তু সেইটা যেটা আপনার মাইনে আসছেন, একসঙ্গে বসছেন, এতদিন যে আলোচনা করছেন, সেই জিনিসটা যেটা সিগনেচার করলেন, সেইটাও আপনি রাখেন না। আরেক লোক কি আপনি এনসিপি, তারা সমালোচনা করে, তুই তো সিগনেচারই ক্রস নাই, তার তো এটা কি বলে সারা। যাক, সব মিলে এখন যে অবস্থা আসছে, এখন এটা কি হচ্ছে, মূল যে জিনিসটা, এখন যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকট সমাধানের কোনো স্কোপ আমি আপাতত দেখি না। আমরা তো খবরের কাগজে দেখছি যে এখন তারা এক ধরনের সরকারের থেকে দুই দলের সাথে এক ধরনের সমঝোতা, ওই যে সিগনেচার করছে, ওর বাইরে একটা শব্দ কমানো সরকারি এখতিয়ারের মধ্যে পড়ে না, একটা শব্দ বাড়ানো সরকারি এখতিয়ারের মধ্যে পড়ে না। যদি সরকার করতে চায় আরেকবার সাইন করাইতে হবে, যেটা আপনি জনগণের সামনে ক্লিয়ার করছেন, ওপেন করছেন, এর বাইরে আপনি কিভাবে করবেন? এটা সরকার চাইলে কি সব কিছু করতে পারবে? তাহলে তো ঐক্যমত্য হবে না। আপনি তো জাতীয় ঐক্যমত্য কমিশন করছেন ভাই। যদি সরকারি সিদ্ধান্ত নেয়, তাহলে এই ঐক্যমত্য সংস্কার কিছু দরকার কি ছিল? সরকার শুরুতে বলে দিত যে আমরা এটা করবো, তা তো করে নাই। এখন এতগুলি লোক আপনি বসাইছেন, বসায় নিয়ে আলোচনা করাইছেন, করাই নিয়ে একটা জায়গায় আসছেন, যে ফরম্যাটই হোক, সেই ফরম্যাটের মধ্যে ভালো আছে, মন্দ আছে, আপত্তি আছে, আমার আমি অনেক কিছু পছন্দও করি না, কিন্তু তারপরেও তো এতগুলি পার্টিকে আপনি এক জায়গায় দাঁড় করাইছেন, এক জায়গায় আইনে একটা ইয়েতে সিগনেচার করেছেন, আর ওইখান থেকে আপনি চেঞ্জ করলেন কেন? কোন একটারে করলেন? কেন চেঞ্জ করেছে আপনার কি মনে হয়? চেঞ্জ করেছে ওদের মতলবই খারাপ ছিল, ওই আলী রিয়াজ সাহেবদের মতলবই খারাপ ছিল। তারা এরকমই কিছু একটা চাইছে, এটা আওলা বাজার দিয়ে গেলাম, এই আওলার কারণে এখন কোনো কিছু হবে না, এখন ওটা হাউকা বাজবে, বলবে না তাহলে আমাদের আরো কিছুদিন থাকা দরকার। এছাড়া আর কি হইতে পারে? আমি তার কোনো ব্যাখ্যা পাই না। নির্বাচন বিলম্বিত করার জন্য আমি তো ওরকমই মনে করি। আমি তো আপনার কনফার্মে বলতে পারবো না, এই সংক্রান্ত কোনো প্রজ্ঞাপত্র জারি হয় নাই, কাজে এটা বলতে পারবো না, কিন্তু আমি মতলবটা এরকম দেখতেছি। মাসুদ কামাল, আপনার কাছে যেতে চাই, অন্য একটি প্রসঙ্গে যেতে চাই। গতকাল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন যে তিনি এমপি ইলেকশন করবেন, এবং তিনি হঠাৎ করেই ঢাকা 10-এর ভোটার হয়েছেন। যদিও ঢাকা 10 থেকেও যদি উনি ইলেকশন করতে যান, ওনার ঢাকা 10-এ ভোটার হতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তিনি ভোটার হয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি ঢাকা থেকেই ইলেকশন করবেন। এবং বিএনপিও দেখা যাচ্ছে যে ওই আসন ফাঁকা রেখেছে। দুটো খবরকে একত্র করে অনেকে বলার চেষ্টা করছে যে বিএনপি হয়তো তার জন্যই আসন ফাঁকা রেখেছে।
আমার প্রশ্ন সেটি নয় যে বিএনপি তাকে আসন দিচ্ছে কি দিচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে যে একজন উপদেষ্টা যিনি এখনো ক্ষমতায় আছেন, এছাড়া আমি দেখলাম যে অ্যাটর্নি জেনারেলও বলেছেন যে তিনিও পদত্যাগ করে একটি দলের নমিনেশন নিয়ে তিনিও ইলেকশন করতে চান। সামনে আমরা বলেছিলাম ইতিহাসের সবচেয়ে সেরা ইলেকশন হবে, এরকম আমরা শুনতে চাচ্ছিলাম। সেই পথে কি এগোচ্ছি কিনা? সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা, তিনি এখনো সরকারে আছেন এবং তিনি বলছেন যে সরকারের উচ্চ পর্যায় থেকে যেই ডিসিশন হবে উনি সেই ডিসিশন জানার পরে উনি আমাদেরকে জানাবেন উনি পদত্যাগ করবেন কি করবেন না, বা করলে কবে করবেন। উনি যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এটা কি সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলাপ করে দিয়েছেন? এটা নিয়ে তো আমার সন্দেহ আছে। ওনার থাকা না থাকা সরকার উচ্চ পর্যায়ে হতে পারে সিদ্ধান্ত, আমার কোনো সমস্যা নাই, কিন্তু উনি যে বলছেন আমি নির্বাচন করব, এটা কি ডক্টর ইউনূসের সঙ্গে আলাপ করে নিছেন? আমার তো ভাই সন্দেহ আছে। এই ভদ্রলোকটা হচ্ছেন কি, যেখানেই পা রাখছেন সেখানেই ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে, এবং আনফর্চুনেটলি আলোচনাগুলো পজিটিভ আলোচনা হচ্ছে না, এবং উনি এটা এনজয় করছেন সামহাও। বাংলাদেশে এত আলোচনার মাধ্যমে কেউ ভোটার হয়েছে এই প্রথম দেখলাম। এর আগে কোনোদিন দেখি নাই যে একদম ভোটার হওয়ার সময় এত মিডিয়া কভারেজ পায়। উনি যখন একটা ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হতে যান তখন ওটা মিডিয়া কভারেজ পায়। বিশাল ব্যাপার স্যাপার, কিন্তু এত ভাগ্য নিয়ে মনে হয় এই দেশে কেউ জন্মগ্রহণ করেন নাই। খালি ওনার ভাগ্যটা আমি দেখতে চাই নির্বাচনের ফল ঘোষণার সময়। ইলেকশন করুন, আল্লাহ রহমত, ওই এলাকার আমিও ভোটার, আমিও ধানমন্ডি এলাকায় ভোটার, কাজেই আমি একটু দেখতেও চাই যে উনি কেমন ভোট টোট পান। যদি স্বতন্ত্র কি হয়, স্বতন্ত্র ইলেকশন করলে ওনার জামানত বাজেয়াপ্ত হবে, আপনি লিখে রাখতে পারেন। যদি স্বতন্ত্র ইলেকশন করে ওনার জামানত বাজেয়াপ্ত হবে, আপনি নিশ্চিত থাকেন। যাক, সেটা অন্য হিসাব। কিন্তু কোশ্চেনটা হলো কি, একটা সরকার তারা নির্বাচন করতে চাচ্ছে এবং তাদের আকাঙ্ক্ষা হলো ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করা। ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন, একটা সাধারণ স্বাভাবিক নির্বাচন করার বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা হলো কি আমরা একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন চাই। এই কথাটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, এই মান্না ভাই সবাই ওনারা গত 14 বছর ধরে বলে আসতেছেন। সেই প্রত্যাশার সঙ্গে ওনার কর্মকাণ্ড এবং ওনার সরকারের কর্মকাণ্ড একদমই মিলে না, একদমই মিলে না। তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কি, যে যিনি নির্বাচনের সময় ক্ষমতায় থাকবেন, অথবা নির্বাচনের সময় মানে কি খালি নির্বাচনের দিন না, কিন্তু পুরো নির্বাচনটা পরিচালনা হবে, যে প্ল্যান হবে যে সময় যে সরকারের আমলে, সেই সরকারের কেউ নির্বাচনে অংশ নেবে না, ওনাদের কোনো দল থাকবে না। নির্বাচনের বাকি আছে আর 3 মাসের, 3 মাস, এবং খুব ভেরি মাচ আমাদের সেই মুহূর্তে কিন্তু নির্বাচনী কর্মকাণ্ডই চলছে। আপনার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এই ঘোষণা যেদিন ডক্টর ইউনূস দিলেন ওই দিন থেকে কিন্তু নির্বাচনের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, বেসিক্যালি প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। তো সেরকম একটা সরকার উপদেষ্টা, আমি তো মনে করি যে এই সরকারের 2 জন উপদেষ্টার কারোরই নির্বাচন করা উচিত না। এর আগে যিনি ছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম, ওনারও নির্বাচন করা উচিত না ওনাদের, কিন্তু তারা নির্বাচন করতেছেন এবং বলে কয়ে করতেছেন। কিন্তু তো এই সরকারের তো নিরপেক্ষতা থাকছে না, এবং আমি মনে করি ডক্টর ইউনূস যদি ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দিতে চান, ওনার উচিত হবে নির্বাচনের আগেই রিজাইন করা, কারণ এই সরকার একটা নিরপেক্ষ নির্বাচন করার সমস্ত যোগ্যতা হারাইছে, এটা আমি পার্সোনালি মনে করি। এবং ওনারা এই নির্বাচন করতে পারবেন না। তো উনি রিজাইন করলে কি সমস্যার সমাধান হবে না? নতুন সরকার আসবে যারা কি নির্বাচন পরিচালনা করবে, এটা সমস্যাটা কি? উনি নির্বাচন করার যোগ্য না, কারণ ওনার একজন উপদেষ্টা বলছে আমি নির্বাচন করবো, তাহলে উনি কিছুই করেন না। আমি এই প্রসঙ্গে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনি বিএনপিতে যোগ দিয়েছেন, এবং পরদিনই শোনা গেল যে ঢাকা 18 আসন থেকে তিনি এমপি ইলেকশন করতে আগ্রহী, এবং বিএনপিও ভেবে দেখছে বলে খবর শোনা যাচ্ছে। আজ তার একটি বক্তৃতার অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। এবং শহীদ পরিবারের সদস্য হিসেবে তার রাজনীতিতে আসার একটা ইতিবাচক প্রতিক্রিয়া মানুষের মধ্যে হতে পারত, কিন্তু সেটি হয়নি। এর কারণ কি আপনার মনে হয়, বা পুরো ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? আমি নিজেও মনে করি, দেখেন ভাই, একসময় হবে জানেন, রাজনীতির প্রতি মানুষের যে একটা অনীহা তৈরি হয়, এটা কিন্তু এই সমস্ত কারণেই হয়। যে একজন লোক মনে করেন এতদিন ধরে রাজনীতি করছে, গত 15 বছর ধরেন, আপনি যে দলই করুক, সে তো সেই দলের হয়ে সেই দলের শ্রম দিয়েছে, তার একটা তো
সময় দিয়েছে, অনেকে অর্থও দিয়েছে। তারা আওয়ামী লীগ সরকারের কাছ থেকে নানা ধরনের ভোগান্তির শিকার হয়েছে। তো সেখানে আপনি হুট করে এমন একজন লোককে দিলেন যার কোনো কন্ট্রিবিউশন নেই এই দলের প্রতি, তাহলে কী হবে? সবাই কিন্তু ওরকমভাবে ভাববে যে এইভাবেও তাহলে তো এমপি হওয়া যায়, এইভাবে মনোনয়ন পাওয়া যায়। তাহলে যারা এতদিন এই ত্যাগটা করলো, অনেক বিএনপি লোকজনকে আমি জানি যারা নাকি এলাকায় থাকতে পারে নাই। আমি একজন লোককে জানি যিনি তার মায়ের জানাজায় অংশ নিতে পারে নাই বিএনপি করার কারণে। এই কেরানীগঞ্জের ঘটনা বলতেছেন, পারে নাই ভাই, পালায় পালায় তাদের থাকতে হয়েছে। তো তাদের এই যে দলের জন্য এই যে ত্যাগ, এই স্যাক্রিফাইস, এটা কোনো মূল্যায়ন হবে না। সে যদি অযোগ্য হয় অন্য কারণে হবে, কিন্তু আপনি তার মাঝখানে তার দলের 20 জন লোক আছে, আপনি যে কোনো একজনকে দেন, যার বেশি ত্যাগ আছে তাকে দেন আপনি। কিন্তু তাকে হচ্ছে আপনি এমন একজনকে নিয়ে আসলেন যে তার একটা পরিচিতি আছে। যেমন আগের বার দেখলাম যে চিত্রনায়িকা, অমুক গায়িকা ফাইকে নিয়ে আসছে, ওনারা পারছে। উনি শেখ হাসিনা উনি নিজেকে ঈশ্বরের সমতুল্য মনে করতেন। উনি যে এত পাওয়ারফুল নিজেকে মনে করতেন, সেটা প্রমাণ করার জন্য উনি ওইভাবে টুকাই নিয়ে আসতেন। দেখো আমি টুকাই আনছি, এটাই তোমাকে মানতে হবে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে আওয়ামী লীগ ক্রিকেটার ফ্যামিলি থেকে নিয়ে আসতো আর বিএনপি শহীদ পরিবার থেকে নিয়ে আসছে। না, এটা ওনার খুবই সুইপিং কমেন্ট। আওয়ামী লীগ ক্রিকেট ফ্যামিলি থেকে আনবে কেন? আওয়ামী লীগ গায়ক টায়ক আনছে, নায়কও আনছে, নায়ক গায়ক সবই আনছে। এই ধরনের প্রবণতা ইন্ডিয়াতেও আছে, কিন্তু আছে। বাট আমার কথা তা না। আমার কথা হলো কি যে মানে মানুষের যারা এখানে ত্যাগ করে আসছে, যারা অনেক স্যাক্রিফাইস করছে দলের জন্য, তাদের কোনো মূল্যায়ন তো থাকা উচিত। আমি সবসময় মনে করি ভাই যে নির্বাচনে মনোনয়নে রাজনীতিবিদদেরকে আনা উচিত, তাহলে কিন্তু ভালো। এখন কি হচ্ছে, এখন সবারই কিন্তু এটা মানে 100 পর্যায়ে কিন্তু হতাশ হয়ে যাচ্ছে। আমি ধানমন্ডির কথাই বলি, এমনি 2 জন ক্যান্ডিডেট আছে, আমি 2 জনকে মনে করি দুজনই যোগ্য। শেখ রবিউল আলম রবি আছে, একজন আইজন হল আপনার বেশর অসীম আছেন, দুজনই ভদ্রলোক, দুজনই আমাদের পরিচিত লোক, টকশো তো প্রায় দেখি 2 জনকেই। এই 2 জনের মধ্যে যদি যে কোনো একজন হয়, যে কোনো একজন হোক, বা আরেকজনের কিন্তু একটা সান্ত্বনা থাকে যে ওরও তো একটা কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে, হয়তো এই কারণে এটা হয়ে গেছে, 2 জনই তার মনোনয়ন পাবে না। কিন্তু সেখানে যদি বাইরের একজন লোক হয় যার কোনো কন্ট্রিবিউশন নাই দলের প্রতি, এবং তার কারণে ওই একটা নমিনেশন দেওয়ার কারণে সারা দেশেই দলটা উজ্জ্বল হয়ে যাবে, তাও না, তাহলে কেন? তাহলে একজন ব্যক্তির ইচ্ছা, অথবা একটা গ্রুপের ইচ্ছা, অথবা কয়েকজন সেন্ট্রাল লিডারের ইচ্ছা। তো এটা যদি হয়, এই যে মনোনয়ন প্রক্রিয়াটা, আমি এই প্রক্রিয়াটাকে পছন্দ করি না। হয়তো এই প্রক্রিয়া সুফল আছে আমি জানি না, বলতে পারবো না, কিন্তু আমি এটাকে পছন্দ করি না। মনে করি এটা হওয়া উচিত না। তো এটা বরং বিরাজনীতিকরণের যে একটা প্রক্রিয়া, ওটাকে বরং উৎসাহিত করে। মানুষ মনে করে ঠিক আছে, আমি তাহলে ওই যে জেনারেল হই, ওই রিটায়ারমেন্ট হয়ে নিয়ে আমি এখানে এমপি হয়ে যাবো, এমপি হলে মন্ত্রী হবো, এরকম একটা এই বিরাজনীতিকরণটা কিন্তু দেশের সর্বনাশটা কিন্তু করছে আর কি, এবং আগামী তো করতে থাকবে। এটা ঠিক না। জি, জনাব ফয়েজ।